বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম, আজকের গুরুত্বপূর্ণ টপিক হলো জামাতে ইসলামীর রাজনীতি। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, প্রথমেই থাকছে ভূমিকা। 2025 সালের প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক কিছুই বদলে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক ভারসাম্য আবার নতুনভাবে গড়ে উঠছে। এই পরিপ্রেক্ষিতে আজ আলোচনা করব জামাতে ইসলামী দলটির রাজনৈতিক অবস্থা, আদর্শ এবং ভবিষ্যৎ নিয়ে। এই প্রতিবেদন হবে তথ্য নির্ভর, পক্ষ বিপক্ষে দুই দিকেই আলো ফেলবে। প্রিয় বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যা চলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনের ইস্যু ধরে যে পতন হয়েছে, তার মুখ্য ভূমিকায় আছে বাংলাদেশ জামাতে ইসলামী। তাই তাদের এই কড়া আন্দোলনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান এবং ওনার দেশ ত্যাগের ফলে দেশে এক অরাজনৈতিকতা এবং হানাহানি মারামারি কাটাকাটি রাজনৈতিক মহলে চলছে। তা নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি ভালো নেই। তাই বাংলাদেশের শীর্ষস্থানীয় যে দলগুলো আছে তার মধ্যে বিএনপি, জামাতে ইসলাম, হেফাজত, চরমনাই এবং নতুন দল এনসিপি, এছাড়াও বহু দলীয় একটি দেশ আমাদের বাংলাদেশ। বিশেষ করে জামাতে ইসলামের কার্যকলাপ অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের যে আচরণ তাদের পক্ষে এবং বিপক্ষে অনেক বদনাম বা সুনাম দুটাই রয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি জামাতে ইসলামের পক্ষে এবং বিপক্ষে আলোচনা। এখানে আমার ব্যক্তিগত কোনো অভিমত নয়, বাংলাদেশের জনগণের যে অভিমত প্রকাশ করেছে তাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান একটি মতামত করে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল আলোচনা। প্রথমেই থাকছে ঐতিহাসিক প্রেক্ষাপট। জামাতে ইসলামীর শুরু 1941 সালে মওদুদী সাহেবের হাতে। বাংলাদেশের দলটি যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার কারণে অনেকটা নিঃশব্দ অবস্থায় চলে যায়। তবে দলটি শিক্ষা, সমাজসেবা, ছাত্র রাজনীতি ইত্যাদির মাধ্যমে সক্রিয় ছিল। 2 নম্বর, শেখ হাসিনা সরকারের অধীনে চাপ ও নিষেধাজ্ঞা। 2008 সালের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামাতের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। যুদ্ধাপরাধের দায়ে অনেক শীর্ষ নেতা ফাঁসিতে ঝুলছেন। দলটির নিবন্ধন বাতিল করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ। এসব বাস্তবতা তৈরি করে এক প্রকার অদৃশ্য রাজনৈতিক নিষেধাজ্ঞা। নাম্বার 3, শেখ হাসিনার পতন ও নতুন রাজনৈতিক অবস্থা। 2024 সালের শেষভাগে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের একটি নতুন জোট ভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠে। এই নতুন পরিস্থিতিতে জামাতে ইসলামের সামনে দুটো প্রশ্ন ওঠে: তারা কি রাজনীতিতে ফিরবে? তারা কি আদর্শ অবস্থান বদলাবে? নাম্বার 4, জামাতের বর্তমান কর্মকাণ্ড। নতুন রাজনৈতিক সুযোগে জামাত পরোক্ষভাবে নীতি নির্ধারণে ভূমিকা রাখতে শুরু করেছে। তারা আবার সমাজ সেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রম বাড়াচ্ছে। আইনগতভাবে নিষিদ্ধ হলেই নামবিহীন সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ে নেতারা সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শেখ হাসিনার যে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞা আবার তারা উঠিয়ে নিয়েছে।
5 নাম্বার, ছাত্র শিবির ও তরুণদের মনোভাব। নতুন প্রজন্মের একটা অংশ আবার ইসলামী রাজনীতির প্রতি আগ্রহ হচ্ছে। ছাত্র শিবির এখন আর আগের মতো দৃশ্যমান নয়, কিন্তু সামাজিক মাধ্যমে অনেক শিক্ষিত তরুণ জামাতি চিন্তাধারায় প্রতি আকৃষ্ট। তবে একটি বড় অংশ এখনও যুদ্ধ অপরাধ ইস্যুতে জামাতকে গ্রহণ করতে রাজি নয়। 6, সমর্থকদের দৃষ্টিভঙ্গি ও যুক্তি। জামাত সমর্থকরা বলছেন এটা রাজনৈতিক প্রতিহিংসার ইতিহাস। তাদের মতে যুদ্ধ অপরাধের বিচার একতরফা ছিল। তারা জামাতকে আবার নির্বাচনের মাঠে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে। 7, বিরোধীদের আপত্তি ও সমালোচনা। তবে অনেকেই বলছে জামাত এখনও ৭১-এর দায় স্বীকার করেনি, ক্ষমা চায়নি। তারা মনে করে জামাত আদর্শগতভাবে গণতান্ত্রিক না এবং গণতন্ত্রের জন্য হুমকি। ফলে তাদের রাজনৈতিক পুনর্বাসন হওয়া উচিত নয়। কিন্তু জামাতে ইসলামের অনেক প্রবক্তা বা বক্তারা মাঠে ঘাটে যেভাবে বক্তব্য প্রদান করছেন, তাদেরকে মানুষ এখন চিহ্নিত রাজাকার বলে আখ্যা দিচ্ছেন। আসলে যারা এরকম বক্তব্য দিচ্ছেন সেরকম বক্তব্য দেওয়া উচিত নয়, কারণ এতে গিয়ে সাধারণ জনগণের মন জামাত শিবির হতে বিগড়ে যাচ্ছে। জামাত শিবির যে আকর্ষণ ছিল সে আকর্ষণ কমে যাচ্ছে এই সকল বক্তাদের প্রপাগান্ডার কারণে। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি। বিশ্লেষকরা বলছেন নতুন সরকার জামাতকে যদি সুশীল রাজনৈতিক দল হিসেবে ফিরে আসার সুযোগ দেয় তাহলে তাদের ভূমিকা বড় হতে পারে। তবে সেটা নির্ভর করবে তারা তাদের অতীত স্বীকার করে কি না এবং ভবিষ্যতের জন্য কতটা খোলামেলা। বিশেষ করে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত শিবিরের সাথে ভালো একটি সুসম্পর্ক রয়েছে। আশা করা যায় জামাত শিবির একটি ভালো প্ল্যাটফর্ম তৈরি করবে রাজনীতির মাঠে। 9, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ। জামাতের জন্য বড় চ্যালেঞ্জ হলো জনগণের আস্থা ফেরানো এবং গণতান্ত্রিক কাঠামো মতে টিকে থাকা। তাদের নিজেদের গঠনতন্ত্র সংগঠন এবং ভাষা পরিবর্তন করতে হবে। তারা কি পারবে এখনও তা সময়ই বলে দেবে। 10, উপসংহার ও দর্শকদের জন্য প্রশ্ন। জামাতি ইসলামী রাজনীতি নতুন মোড়ে পৌঁছেছে। তাদের সামনে যেমন সুযোগ আছে তেমনি আছে প্রশ্ন ও বিতর্ক। প্রিয় বন্ধু, আপনি কি মনে করেন জামাত কি আবার রাজনীতিতে সেইভাবে ফিরতে পারবে নাকি ইতিহাস তাদের মুছে দেবে? অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস করে জানাবেন। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামীতে এরকম ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।